আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় দিনের মতো আমি আর আমার ভাই দুজনে আবার ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। সবাই সাথেই থাকো। তো প্রিয় দর্শক ভাইয়েরা, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব ভারতের ঐতিহাসিক জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এই জন্য আমরা এই গোল চত্বরে এসে ট্যাক্সি করে যাবে না। 100 ওকে ডান। তো এই দাদার সাথে দামে দরে বললের জন্য ওনাকে ছেড়ে দিলাম, উনি চলে যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি মার্কুইস্টের চৌরাস্তার এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে ট্রাফিক পুলিশ, উনি সুন্দর করে কোনো সিগন্যাল বাতি ছাড়া হাত দ্বারাই সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা আরেকটা ট্যাক্সি দেখবো যে আসলে যেতে পারি কিনা। আরেকটা ট্যাক্সি আসছে, এখন ওনার সাথে কথা বলবো। এই ভিক্টোরিয়া যাবে কত? কত? 40-50 টাকার মতো উঠবে মিটারে। কত 40? শুধু 40-50 টাকার মধ্যে হবে, বুঝো? শুধু 40-50 টাকা? ঠিক আছে দাদা, তোমার ওটা খুলে গেছে, লাগাও। কোনটা? ওই যে লাগাও না, বসো না, আমি পিছনে বসি তাহলে। আপনি মিটারে চলেন। হ্যাঁ দাদা ঠিক আছে, যাও। তো মিটার এখন কত টাকা আছে? 30 টাকা দাও, 2 কিলোমিটার। হ্যাঁ দাদা। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা কথা বলতে বলতে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে এসে আমরা টিকিট কাউন্টার খুঁজতেছিলাম। তো যাই হোক, টিকিট কাউন্টার অবশেষে পেয়ে গেলাম, কিন্তু এখানে কোনো লোকজন দেখলাম না। আমরা হতাশ হলাম, মেবি আমাদের ফিরে যেতে হবে। তো যাই হোক, আল্লাহ আসলে আমাদেরকে বইমুখ করেন নাই, কারণ হচ্ছে আমরা এসে দেখলাম যে আজকে যারা ভারতীয় নাগরিক আছে তাদের জন্য হচ্ছে আজকে ফ্রি ছিল এই দিনটা। তো আমরাও সে ভারতীয় নাগরিকের মতো সেজে ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে ঢুকে হচ্ছে পেশাদ দেখে আমি অবাক হয়ে গেলাম যে আসলে সেই অনেক আগে মানুষের মাথায় এত কিছু কিভাবে ছিল, এত আর্ট তারা কোথা থেকে শিখেছে, কোথা থেকে জেনেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা সামনে চলে আসলাম। সামনে আসতে আসতে হচ্ছে আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। তো সামনে যাচ্ছি, তুহিন ভাই আছে আমার সামনে, সেও যাচ্ছে। আর তুহিন ভাই কিন্তু আমাকে এই জায়গাটা নিয়ে গিয়েছে, আমি এর আগে কখনো কলকাতাতে আসি নাই। তো ভিতরে যাচ্ছি, তো ভিতরে যাব এবং সব কিছু দেখবো। পাশাপাশি হচ্ছে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যে আসলে এটা কি, এটা কে তৈরি করেছে, কেন তৈরি করেছে, এ ব্যাপারে আমরা আসলে জানবো একটু। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন এবং এবার এটার ইতিহাস সম্পর্কে আসলে জেনে নেন যে আসলে এটা কে তৈরি করেছিল। তো যাই হোক ভাই, এটা আসলে একটি দেখার মতো জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। ভারতের মধ্যে যে প্লেসগুলো আছে, পর্যটকরা যেখানে যায়, সেই জায়গাগুলোর মধ্যে এটি একটি জায়গা। এইখানে প্রতি বছর প্রায় 5 মিলিয়ন মানুষ এখানে আসে এটাকে অবজার্ভ করার জন্য। তবে জানবেন যে এটা সোমবার বন্ধ থাকে। আপনারা কলকাতাতে এসে যদি কেউ সোমবারে যেতে চান, সোমবারে যাবেন না, সোমবার হচ্ছে এটি বন্ধ থাকে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকতে ঢুকতে পাশেই দেখলাম যে কতগুলো স্ট্যাচু বানানো, ওই সময় বানিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানিয়েছে, আমি একটু টাচ করে নিলাম। আর এগুলো কিন্তু সব কিছু শ্বেত পাথরের তৈরি, পুরা এখানে যা কিছু দেখবেন সবই কিন্তু শ্বেত পাথরের তৈরি ছিল। তো যাই হোক, এখন এখানে আমাদের সিকিউরিটি চেক হবে। এখানে কিন্তু কেউ অবৈধ জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না। এয়ারপোর্টে বা বর্ডার ক্রস হওয়ার সময় যেভাবে চেক হয়, ঠিক সেইভাবেই এখানে কিন্তু সেই চেকিং মেশিন আছে। এটা দ্বারা কিন্তু আপনার ব্যাগ ট্যাগ যা থাকে চেক করবে। আর দেখতে পাচ্ছেন এখানে যারা সিকিউরিটির দায়িত্ব পালন করে তারা কিন্তু খুব ভারী অস্ত্র নিয়ে থাকে। তো যাই হোক, এখন আমার চেকের পালা। চেক করে ভিতরে ঢুকে পড়লাম। এখন দেখতে পাচ্ছেন এই ভিতরে বহুত মানুষ সব কিছু দেখতেছে। তো যাই হোক, আপনারা সাথেই থাকুন এবং এটার ইতিহাস সম্পর্কে জেনে নেন। ভারতের কলকাতার কেন্দ্রে আধিপত্য বিস্তারকারী 64 একর 25 হেক্টর বিস্তীর্ণ বাগানের মাঝখানে অবস্থিত একটি মহামান্বিত সাদা মার্বেল ভবন। স্থাপত্যগতভাবে এটি সমসাময়িক ব্রিটিশ নাগরিক ক্লাসিকবাদকে প্রতিফলিত করে বলে মনে হয়, তবে ইচ্ছাকৃতভাবে পূর্বের উল্লেখ রয়েছে।
1901 সালে যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জনের দ্বারা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একটি উপযুক্ত স্মৃতিস্তম্ভ হিসাবে কল্পনা করা হয়েছিল। তিনি ভারতের অভ্যন্তরে থেকে এই পরিকল্পনার জন্য তহবিল সংগঠিত করেছিলেন এবং সেই সময়ের অন্যতম প্রধান ব্রিটিশ স্থপতি উইলিয়াম এমারসনকে কমিশন দিয়েছিলেন। শহরের কেন্দ্রস্থলের জন্য ভবনটি ডিজাইন করুন, যা তখন ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ওয়েলসের রাজপুত্র, পরে রাজা পঞ্চম জর্জ 4 জানুয়ারি 1906-এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘ নির্মাণ কাজের পর ভবনটি আনুষ্ঠানিকভাবে 28শে ডিসেম্বর 1921 তারিখে খোলা হয়। ভবনটি নির্মাণের জন্য ব্যবহৃত মার্বেলটির রাজস্থানের একই মাকরানা, কোরিয়া থেকে এসেছে, যা তাজমহল নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছিল এবং কোণার গম্বুজগুলি মুঘল শৈলীতে ক্ষীণ। পুরো রচনাটি বিজয়ের দেবদূতের একটি ব্রোঞ্জ মূর্তি দ্বারা মুকুট পরানো হয়েছে, যা 16 ফুট 4 ফুট 9 মিটার উঁচু। যদিও সত্যিকারের আবহাওয়ায় বেন নয়, বাতাস যথেষ্ট শক্তিশালী হলে এটি ঘোরে। স্মৃতিসৌধের পার্শ্বগুলি খোলা উপনিবেশ দ্বারা সংযুক্ত এবং দক্ষিণ প্রবেশদ্বারে রাজা এডওয়ার্ড স্তম্ভ এর স্মরণে একটি বিজয়ী খিলান পথের কাছে যাওয়া, সেখানে স্বয়ং লর্ড কার্জনের একটি মূর্তি রয়েছে। প্রবেশদ্বারে হলটিতে ব্রোঞ্জের মূর্তি এবং রাজকীয় ব্যক্তিত্বের মার্বেল মূর্তি রয়েছে এবং দেওয়ালগুলি রানী ভিক্টোরিয়ার জীবনের দৃশ্য এবং তার রাজকীয় ঘোষণার পাঠ্যগুলির দেখানো মুরাল দিয়ে সজ্জিত। অভ্যন্তরীণ কক্ষগুলিতে রাজকীয়তা এবং সাম্রাজ্য সম্পর্কিত চিত্রকর্ম, ভাস্কর্য, শিল্পকর্ম, বই এবং পাণ্ডুলিপির গুরুত্বপূর্ণ সংগ্রহ প্রদর্শন করে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস, ঐতিহ্য। এই তো যাই হোক, আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আসলে এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল মধ্যে কি আছে। আপনারা এখানে আসবেন, সবাই দেখবেন আর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আসলে দেখার মতো জায়গা, খুব সুন্দর একটি জায়গা। সকলকে আমি এই জায়গার, যদি ভারতে কলকাতাতে আসেন অবশ্যই একবার হলেও আসার জন্য আমি রিকোয়েস্ট করলাম। আপনারা সকলেই আসবেন, তো দেখতেই থাকুন।
এখানে যে আমি যে সুন্দর জিনিসগুলোর মধ্যে অন্যতম একটি জিনিস ছিল তাদের ওই আমলে যে পবিত্র কালামুল্লাহ শরীফ, সেটাও কিন্তু এখানে আছে, সেটাও এখানে রাখা আছে খুব সুন্দর করে। সেটা দেখে আরও বেশি ভালো লাগলো যে তারা ওই সময় কিন্তু কোরআন পড়তো আর কি। এদের প্রত্যেকটা স্থাপত্য আপনি দেখবেন আর আসলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না, অনেক সুন্দর এই জিনিসগুলো। তারা আসলে কোথায় পেয়েছে, কিভাবে এটাকে আসলে তারা এই প্ল্যানিং ইঞ্জিনিয়ার কে ছিল আসলে, হাউ ইট ইমাজিং, আসলে বিষয়টা আসলে অকল্পনীয়। আসলে এই ধরনের চিন্তাভাবনা বর্তমান জমানার মানুষ করতে পারবে কিনা সন্দেহ। তো যাই হোক, আমরা নিচতলা পরিদর্শন করে এখন উপরতলার দিক যাচ্ছি। তো তুহিন ভাই আমার সামনেই যাচ্ছে। তো যাই হোক, এখন দেখি উপরে যে কি আছে। তো দোতলা চলে গেলাম। তো যে দোতলা থেকে হচ্ছে আপনার যে নিচের যে গম্বুজ বা নিচের যে অংশটা দেখে খুবই ভালো লাগছে। তো যাই হোক, দেখেন যে নিচে কত সুন্দর দেখা যায়, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা অনেক সুন্দর লাগে। পরে হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। পরে এখন আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমি সর্বপ্রথম যেটা দেখতে পেলাম যে এখানে হচ্ছে শো হচ্ছে। এই শোতে এটার ঐতিহ্য ট্র্যাডিশনগুলো মানুষ সিডির মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে, সবাই দেখতেছে। তার উল্টা পাশে যে জিনিসটা দেখলাম সেটা থেকে সবচেয়ে বেশি অবাক হলাম যে স্ক্যানার। এখানে আপনার ফেসটা যদি স্ক্যান করেন তাহলে আপনার মনের মধ্যে কী আছে, আপনি ফিউচারে কী হবেন, জাস্ট ফান, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমিও দাঁড়ালাম, বাট আমারটা আসলো না এবং কারোটাই এখন আসতেছে না, জানি না। অনেক মানুষ এটা দেখার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তো তারপর আবার ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে আবার অনেক কিছু দেখলাম। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো এদের ইতিহাসের সাথে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা দেখে অবাক হলাম সেটা হচ্ছে আমাদের যে মাস্টারদা সূর্য সেন, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল আছে, সেই হলের যে মাস্টারদা সূর্য সেন হল যার নামে করা আছে, তার ছবিও কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি। এই হচ্ছে আমাদের সেই মাস্টারদা সূর্য সেন, তার ছবিসহ তার ইতিহাসসহ সব কিছুই এখানে আসলে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। ভারতের মানুষও মাস্টারদা সূর্য সেনকে চেনে এবং যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন মানুষ সে সম্পর্কে জানবে। নেক্সট জেনারেশন যারা আসবে তারা যদি সূর্য সেনকে নাও চিনে থাকে, তারা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি ভিজিট করে তাহলে সেখানে তারা সূর্য সেন সম্পর্কে জানতে পারবে। এই জন্য ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ যে তারা এটা লিপিবদ্ধ করেছে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যালকনির থেকে অপর সাইডের সিন ছিল, খুব সুন্দর। তো ভিতর ভিজিট করে বাইরে বের হয়ে গেলাম। এখন বাইরের অংশ আপনারা দেখবেন যে কত সুন্দর তাদের শিল্প ছিল। তো এই হচ্ছে তাদের বাহিরের অবস্থা, অনেক সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। আর সেই শত বছর আগেও তারা আসলে কিভাবে তাদের মাথায় এত সুন্দর চিন্তা ভাবনা এসেছে আমি আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি যে প্রত্যেকটা জিনিস দেখি আমি মুগ্ধ হচ্ছি। এখানের পুকুর, এই যে দেখতে পাচ্ছেন পুকুরে মানুষ বসে আছে। পুকুরও কিন্তু সেই সময়ের পুকুর, মানুষ বসে আসে এখানে, রিল্যাক্স ফিল করতেছে মানুষ বসে বসে, দেখতে পাচ্ছেন কেউ পা ভিজাচ্ছে। তো আমরাও সব দেখলাম, ভালোই লাগলো। তো আপনারা যদি ভারতে আসেন এই জায়গাটা অবশ্যই আসবেন। এটা হচ্ছে মার্কুইস থেকে বেশি দূরে না। আপনি যদি ট্যাক্সি ক্যাবে যান কলকাতা তাহলে 40 থেকে 50 টাকা বা 60 টাকা নেবে। আমরা 60 টাকা ভাড়া দিয়েছিলাম, মিটারে যা আসে তাই। আর এ হচ্ছে বকুল ফুল এবং বকুল ফুলের গাছের যে ফল, সেই ফলগুলো পেকে আছে। তো আমি এখান থেকে ফল খেয়েছি, কখনো খাই নাই, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা আসলে আপনারাও খাবেন। তো এই হচ্ছে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমরা এখন হাঁটতে হাঁটতে বের হয়ে যাব, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, আপনারাও আসবেন, দেখবেন, ভালো লাগবে অবশ্যই। এটা ভারতের ইতিহাস, ঐতিহ্য সব কিছু এখানে আছে, আপনারা আসলে জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এখন অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাই পেজটিকে ফলো দেবেন। আর ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিবেন, পাশে থাকবেন। বললাম এটা কি না, ভিক্টোরিয়ার বাসভবন। হ্যাঁ, রানী ভিক্টোরিয়ার বাসভবন এটা মেবি। সেখানে আমরা কিন্তু ফিরে ঘুরে গেলাম ভাই আর আমি। যদিও আমাদের যেখানে 250 রুপিয়া লাগার কথা ছিল, কিন্তু আমরা ফিরিতে ঘুরে গেলাম। ঠিক আছে।